আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট নিয়ে। গত পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল জুলাই হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে এই জাতিসংঘের রিপোর্টের মতে দেশের 1400 মানুষ মারা গিয়েছেন। আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী দেশের রাষ্ট্রীয় বাহিনী, যেমন পুলিশ, র্যাব, বিজিবি ইত্যাদি। এরাই জুলাই আগস্টে আন্দোলনকারী এবং অন্যান্য নাগরিকদের ওপর নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি গুলি চালিয়েছে। এই সিরিজের গত পর্বের আলোচনা ছিল অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এই পর্বে আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা এক সেন্সে হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ। সেটা হচ্ছে আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা। সেই আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, এই ভিডিও তো বটেই, এই সিরিজের কোনো ভিডিওতেই আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। সম্পূর্ণটাই এই প্রতিবেদন বা রিপোর্টের বক্তব্য। আমি এখানে নিছকই একজন অনুবাদক। আন্তর্জাতিক মানবাধিকার আইন বলুন আর কমন সেন্স বলুন, দুটোর ভিত্তিতেই আমরা বুঝতে পারি কোনো দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি দেশের মানুষের ওপর গুলি চালায়, তাদের দায়িত্ব হচ্ছে আহত মানুষদের যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা। গুলি চালানো আইনত ঠিক হোক অথবা ভুল হোক, দেশের মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় কাতরাতে দেওয়া চলবে না। কিন্তু তদন্ত কমিটির এই রিপোর্ট অনুসারে আমাদের দেশের রাষ্ট্রীয় বাহিনী মানুষের ওপর শুধুমাত্র নির্বিচারে গুলি করেনি, বরং তারা গুলি করার পর ইচ্ছে করে আহতদের চিকিৎসা সেবা নিতে বাধা দিয়েছে, যদিও তাদের কর্তব্য ছিল নিজেদের উদ্যোগেই গুলিবিদ্ধ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা। যেমনটা বললাম, কিছু ব্যতিক্রম বাদ দিলে তারা তো সেটা করেনি, বরং আহত মানুষ যাতে চিকিৎসা সেবা না নিতে পারেন সেই ব্যবস্থা করেছে। এদের জায়গায় আন্দোলনে আহত মানুষদের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন দেশের সাধারণ মানুষ, যাদের একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন আমাদের রিক্সা চালক ভাইয়েরা। তারাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন। পুলিশের কাজকর্মের এই প্যাটার্নটা ভালো মতো বোঝার জন্য আমরা প্রথমে একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শেখ আসহাবুল ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু। জুলাই আন্দোলনের সময় ধারণকৃত কয়েকটা ভিডিও অত্যন্ত স্মরণীয়। তার মধ্যে 1 নম্বর যদি হয় আবু সাইদের মৃত্যুর ভিডিও, তাহলে 2 নম্বরে রাখতে হবে আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ভিডিও। পুলিশের গাড়ির ওপর থেকে তার দেহ হেঁচড়ে মাটিতে ফেলে দেওয়ার দৃশ্য আপনারা হয়তো অনেকেই দেখেছেন। 18ই জুলাই সাভারে ধারণকৃত একটা ভিডিও ফুটেজ থেকে দেখা যায় দুপুর 2টোর দিকে নীল রঙের একটা পুলিশের গাড়ি, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা APC যাকে বলা হয়, সাভারের পুরনো ওভারব্রিজের নিচে এসে পৌঁছয়। এরপর মোটামুটি 20 মিনিট টিয়ার শেল নিক্ষেপ করতে করতে গাড়িটা রাস্তা দিয়ে চলাচল করে। 2:18 আসহাবুল ইয়ামিন রাস্তা পার করে APCটার উপর উঠে যান। এই পর্যায়ে ভিডিওতে দেখা যায় লাল শার্ট আর বুলেট প্রুফ জামা পরা এক লোক শটগান দিয়ে ইয়ামিনের দিকে গুলি করে। তার 4 সেকেন্ড পর আরেকজন পুলিশ তার দিকে আরো 3 বার শটগান দিয়ে গুলি করে। গুলি খেয়ে ইয়ামিন APCর উপর ঢলে পড়েন। এ সময় ঘটনাস্থলে ধারণকৃত অন্যান্য ভিডিও এবং ফটোতে দেখা যায় APC গাড়িটা ইয়ামিনের দেহ ওপরে থাকা অবস্থাতেই ঢাকা আরিচা হাইওয়ে দিয়ে চলাচল করছিল। এই অবস্থায় ইয়ামিন তখনও বেঁচে ছিলেন। এরপর এই ভিডিওর সেই মর্মান্তিক অংশটা যেটা আপনারা সবাই দেখেছেন, পুলিশ এসে হেঁচড়ে ইয়ামিনের দেহ, তখনও জীবিত দেহ, রাস্তায় ফেলে দেন এবং ফেলার সময় তার মাথা ফুটপাতে লাগে। এরপর 2জন পুলিশ অফিসার প্লাস ওই লাল শার্ট পরা লোক যিনি প্রথমে ইয়ামিনকে গুলি করেছিলেন, তারা দেহটাকে রাস্তার ওপর হেঁচড়ে অন্য সাইডে ফেলে দেন। ভুলে যাবেন না, ইয়ামিন তখনও জীবিত ছিলেন। এই অবস্থায় হাসপাতালে নিলে হয়তো তার জীবন বাঁচানো যেত, কিন্তু তাকে হাসপাতালে নেওয়া দূরে থাক, একজন পুলিশ এসে তার দেহটাকে লক্ষ্য করে টিয়ার গ্যাস মেরে দিল। অর্থাৎ দেখে মনে হয় তাদের উদ্দেশ্যই হচ্ছে এই দেহটার কাছে যাতে কেউ না যেতে পারে এবং ইয়ামিনকে যাতে কেউ বাঁচাতে না পারে। একই সাথে ওই সময় এলাকায় যে অন্যান্য মানুষ জড়ো হয়েছিলেন তাদেরকে উদ্দেশ্য করেও পুলিশ গুলি করতে থাকে। তার মানে লক্ষ্য করুন, ইয়ামিনকে গুলি করাই পুলিশের জন্য যথেষ্ট ছিল না। পুলিশ টিয়ার শেল ছুড়ে এবং গোলাগুলি করে মোটামুটি নিশ্চিত করলো ইয়ামিনের বডিটার দিকে যাতে কেউ না যেতে পারে এবং তাকে যাতে হাসপাতালে কেউ না নিতে পারে। টিয়ার গ্যাসের বিষাক্ত ধোঁয়া ক্লিয়ার হওয়ার পর মানুষজন এসে খেয়াল করলেন ইয়ামিন তখনও নিঃশ্বাস নিচ্ছেন। তার মানে এই সম্পূর্ণ কাহিনী, গুলি খাওয়া, রাস্তা দিয়ে টানা হ্যাচড়া করা, টিয়ার গ্যাস খাওয়া, প্রত্যেকটা জিনিস হয়েছে আসহাবুল ইয়ামিনের জীবদ্দশাতেই। আশেপাশের মানুষ তখন ইয়ামিনকে হাসপাতালে নিয়ে গেলেন
দ্বিতীয় হাসপাতালে 2:45টার দিকে ইয়ামিনের মৃত্যু হয়। তদন্ত কমিটিতে যে ওয়েপন্স এক্সপার্ট এবং ফরেনজিক ফিজিশিয়ান ছিলেন তারা অ্যানালিসিস করে দেখলেন আশরাফুল ইয়ামিনকে খুব কাছে থেকে শটগান দিয়ে গুলি করা হয়েছে। এর ফলে যখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল তখন তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলেন। ফরেনজিক চিকিৎসকের মতে আশরাফুল ইয়ামিনের মৃত্যুর কারণ দুটো। এক, তার বুকের বাম দিকে গুলি লেগেছিল, এবং 2, টিয়ার গ্যাসের বিষাক্ত ধোঁয়া তার শ্বাসযন্ত্রের মধ্যে প্রবেশ করেছে। এই পুরো ঘটনার সমস্ত ফটো এবং ভিডিও ফুটেজ তদন্ত কমিটি ভেরিফাই করেছেন। আবু সাইদের মৃত্যু যদি আন্দোলনকারীদের উদ্দেশ্য করে পুলিশের নির্বিচারে গুলি চালানোর একটা উদাহরণ হয়, তাহলে আশরাফুল ইয়ামিনের মৃত্যু হচ্ছে পুলিশের আহতদের চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়ার দৃষ্টান্ত। হতে পারে পুলিশ আসলেই মনে করেছিল লোকটা তাদের এপিসির উপর উঠে গেছে, এই মুহূর্তে সে একজন থ্রেট, এজন্য তাকে গুলি করা যেতে পারে। এটুকু পর্যন্ত যদি মেনেও নেন, গুলি খাওয়ার পরপরই কিন্তু ইয়ামিন ঢলে পড়েছিলেন। সেই মুহূর্তে তিনি পুলিশের জন্য থ্রেট ছিলেন না, তাকে তখনই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা যেত। কিন্তু পুলিশ 4 বার গুলি করার পর তাকে হাসপাতালে নেওয়া দূরে থাক, প্রথমে তার দেহটা নির্মমভাবে উঁচু এপিসি থেকে হেঁচড়ে মাটিতে ফেলেছে, তার দেহ টেনে হিচড়ে রাস্তা দিয়ে নিয়ে গেছে এবং তারপর তাকে উদ্দেশ্য করে টিয়ার গ্যাস মেরেছে। একই সাথে আশেপাশের মানুষকে লক্ষ্য করে তারা গুলিও ছুঁড়েছে, যাতে কিছুতেই আশরাফুল ইয়ামিনকে হাসপাতালে নেওয়া সম্ভব না হয় এবং তাকে যেন বাঁচানো না যায়। গুলি এবং টিয়ার গ্যাসের প্রভাবে আশরাফুল ইয়ামিন মৃত্যুবরণ করেছেন। তদন্ত কমিটির প্রতিবেদনে আশরাফুল ইয়ামিনের মৃত্যুর কথা এত বিস্তারিতভাবে এবং আলাদাভাবে উল্লেখ করার কারণ কি? তার কারণ তার এই মৃত্যুর ঘটনা মোটেও ব্যতিক্রম নয়, বরং তদন্ত কমিটির ভাষ্যমতে এই মৃত্যুটা ছিল এমব্লেম্যাটিক বা দৃষ্টান্তমূলক। পুরো আন্দোলন জুড়েই এভাবে আহতদের চিকিৎসা সেবা নিতে বাধা প্রদান করার অসংখ্য ঘটনা বারবার ঘটেছে। যেমন একটা ফটো হয়তো আপনারা অনেকেই দেখেছেন, রিকশার পাদানিতে গোলাম নাফিজের দেহ। 4 আগস্টে ফার্মগেটে পুলিশ 17 বছর বয়সী গোলাম নাফিজকে উদ্দেশ্য করে গুলি করে এবং তারপর তার দেহটাকে একটা রিকশায় তুলে দেয়। রিকশা চালক তখন নাফিজকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অন্যান্য পুলিশ অফিসাররা তাকে বাধা দেয়। এমনকি একজন পুলিশ রিকশা চালককে নির্দেশ দিয়েছিল নাফিজের দেহটা যাতে ড্রেনে ফেলে দেওয়া হয়। ভুলে যাবেন না, নাফিজ কিন্তু তখনও জীবিত ছিলেন। তার মানে পুলিশ একজন জীবিত মানুষের গুলিবিদ্ধ দেহকে, একজন শিশুকে ড্রেনে ফেলে দেওয়ার পায়তারা করছে। অবশেষে পুলিশ রিকশাকে যেতে দিলেও হাসপাতালে নেওয়ার পথে গোলাম নাফিজ মৃত্যুবরণ করেন। নাফিজের দেহের এই ছবিটাই জাতিসংঘের রিপোর্টের প্রচ্ছদে স্থান পেয়েছে। এর চেয়েও মর্মান্তিক ঘটনার প্রমাণ তদন্ত কমিটি পেয়েছে। 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি নির্বিচারে গুলি করছিল। সেখানে একজন মানুষ আহতদের সাহায্য করার চেষ্টা করছিলেন। পুলিশ তাকে উদ্দেশ্য করে বলে, তুই আমাদের শত্রুদের সাহায্য করছিস, তোকে আমরা 4 বার গুলি করব। বল তোর শরীরের কোথায় গুলি করব তুই বল। উনি তখন প্রাণ ভিক্ষা চাইলেন, কিন্তু পুলিশ তার কথা শুনল না। তারা তার পায়ে গুলি করে রক্তাক্ত দেহটাকে ড্রেনের মধ্যে ফেলে দিল। এগুলো ছিল সে সময়কার খণ্ডচিত্র, কিন্তু আসলে আহতদের চিকিৎসা সেবা ব্যাহত করার প্রক্রিয়াটা ছিল বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর একটা সমন্বিত এফোর্ট। 3টা উপায়ে এই ব্যাপারটা বাস্তবায়ন করা হয়েছে। প্রথমত, আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়া। 2 নম্বর, একবার হাসপাতালে ভর্তি হয়ে গেলে আহতরা যাতে চিকিৎসা না পায় সেই ব্যবস্থা করা। এবং তৃতীয়ত, আন্দোলনে আহত নিহতদের যথাযথ মেডিকেল রেকর্ড যাতে না রাখা হয় সেই ব্যবস্থা করা। হাসপাতালে আহতদের নিতে বাধা দেওয়ার বেশ কয়েকটা উদাহরণ আমরা আলোচনা করলাম। এই কাজটাতে পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সমর্থকেরা। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে রিকশা, অ্যাম্বুলেন্স এবং কার আটকে দিতে থাকে যাতে আহতদেরকে হাসপাতালে ভর্তি করা না যায়। পুলিশের সহায়তাতেই তারা এই কাজটি করে। মাঠের আওয়ামী লীগ এবং পুলিশ তো বটেই, ঘটনাস্থলের ফটো এবং প্রত্যক্ষদর্শীদের ইন্টারভিউ থেকে দেখা যায় হেলিকপ্টার দিয়ে হাসপাতাল কিংবা প্রাথমিক চিকিৎসার জায়গার সামনে টিয়ার গ্যাস মারা হয়েছে যাতে আহত মানুষদেরকে সহজে হাসপাতালে নেওয়া না যায়। 2 নম্বর যেটা বললাম, একবার হাসপাতালে ভর্তি হয়ে গেলেও আহতদের নিস্তার ছিল না। ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সি হাসপাতাল সার্ভেলেন্স করে গুলিবিদ্ধ আহতদের খুঁজে বের করে। অনেক ক্ষেত্রে তাদের নাম, পরিচয়, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি নিয়ে রাখে। বেশ কয়েকটা হাসপাতাল থেকে তারা মেডিকেল রেকর্ড এবং সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। বিভিন্ন হাসপাতাল থেকে এই মর্মে রিপোর্ট পাওয়া যায় যে মেডিকেল স্টাফকে চাপ দেওয়া হয়েছিল তারা যাতে আন্দোলনকারীদের চিকিৎসা না দেয় এবং আহতদের ইনজুরির কারণ উল্লেখ না করে।
একটা বিশেষ হাসপাতালের কর্তৃপক্ষকে বলা হয়েছিল গুলিবিদ্ধ হয়ে যারা নিহত হয়েছেন তাদের মেডিকেল রিপোর্টে যাতে গুলি কথাটার উল্লেখ না থাকে বরং দুর্ঘটনার উল্লেখ থাকে, যে তাদের মৃত্যু হচ্ছে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু, এই মর্মে যাতে রিপোর্টটা লেখা হয়। কথা না শুনলে তাদেরকে মামলার থ্রেট দেওয়া হয়। আরেকটা হাসপাতালে আওয়ামী লীগের একজন এমপি নিজেই ডাক্তারদের ভীতি প্রদর্শন করছিল যাতে চিকিৎসা দেওয়া না হয়। লক্ষ্য করুন, তাদের এই কথা কিন্তু ফাঁকা বুলি ছিল না অথবা নেহায়েত ভীতি প্রদর্শনের জন্য বলা হয়নি। তার কারণ এই হাসপাতালেরই 2 জন ডাক্তার তাদের নির্দেশ অমান্য করায় ডিটেকটিভ ব্রাঞ্চ এসে তাদেরকে অ্যারেস্ট করে। এর ফলে হাসপাতালের বাকি ডাক্তাররা গা ঢাকা দিতে বাধ্য হন। আরও একটা হাসপাতাল যেখানে অনেক আহত ব্যক্তি ভর্তি হচ্ছিলেন তাদেরকে উড়ো ফোন কল দিয়ে হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। 20 জুলাই আইন শৃঙ্খলা বাহিনী এসে এই হাসপাতালেই নতুন রোগী যাতে ভর্তি না হয় সেই ব্যবস্থা করে। এসব কারণেই অনেক হাসপাতালে, বিশেষ করে কিছু প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিকে গুলিবিদ্ধ রোগীদের প্রাণ বাঁচানো সেবা বা লাইফ সেভিং ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয়নি। মেডিকেল রেকর্ড বিষয়ক 2 নম্বরের আরেকটা উদাহরণ হলো নিহতদের লাশের ময়না তদন্ত হতে না দেওয়া বা সেটা যথাযথভাবে সম্পন্ন না করা। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে যদি হত্যাকাণ্ড হয়েছে এরকম সন্দেহ থাকে তাহলে অবশ্যই লাশের ময়না তদন্ত করতে হবে। কিন্তু জুলাইতে নিহত অনেকের ক্ষেত্রে পুলিশ ময়না তদন্ত হতে দেয়নি, এমনকি পরিবারকেও লাশগুলো বুঝিয়ে দেয়নি। সেসব ক্ষেত্রে লাশের দাফন কাফন বা সৎকারে অনেক দেরি হয়ে যায়। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার পর আমার কাছে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো নিয়মতান্ত্রিকভাবে আহতদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার এই ব্যাপারটাই। এই পর্যায়ে অবশ্যই আমাদের প্রশ্নটা করা উচিত, এই সব মর্মান্তিক অপরাধের পেছনে দায় কার? মানলাম পুলিশ এবং অন্যান্য বাহিনী নির্বিচারে গুলি করেছে এবং আহতদেরকে চিকিৎসা নিতে দেয়নি, কিন্তু এর পেছনের নির্দেশনা কোথা থেকে এসেছে সেই প্রশ্নটা আমাদের অতি অবশ্যই করা দরকার। বিশেষ করে সে সময়কার সরকার এবং টপ লিডারশিপের দায় কতটুকু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটা নিয়ে আমরা সিরিজের সামনের পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ভিডিওটা শেষ করার আগে আমি উল্লেখ করতে চাই, জুলাই আন্দোলনকে ঘিরে সংঘটিত আরো বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের কথা এই প্রতিবেদনে এসেছে, কিন্তু এগুলোর কথা আমরা সবাই জানি, এজন্য আলাদাভাবে বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করছি না। আপাতত সংক্ষেপে উল্লেখ করি। প্রথম ব্যাপারটা হচ্ছে আন্দোলনকারীদের গণগ্রেফতার। জুলাই আগস্টের সময় অপরাধী নিরপরাধী নির্বিশেষে এই আন্দোলনের সাথে জড়িত হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। রাস্তা থেকে তো বটেই, পুলিশ, র্যাব আর আর্মি ব্লক রেড দিয়ে বাসা থেকে এদেরকে ধরে নিয়ে আসে। বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুসারে 1 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 10,525 জন পুরুষ এবং 25 জন নারীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে 63 জন ছিল শিশু। এর ওপরে র্যাব আরও 1,118 জন পুরুষ আর 34 জন নারীকে গ্রেফতার করে। তদন্ত কমিটি এর মধ্যে অনেকগুলো গ্রেফতারের কেস খতিয়ে দেখেছে এবং একটা কেসও পায়নি যেখানে আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেস মেনটেন করা হয়েছে। তার মানে এই 12,000 গ্রেফতারের অধিকাংশের ক্ষেত্রেই কোনো যথাযথ কারণ ছিল না। এই গ্রেফতার প্রক্রিয়ায় বিশেষ করে আন্দোলনে আহতদেরকে আলাদাভাবে টার্গেট করা হয়েছিল। হাসপাতাল থেকে তো বটেই, আগস্টের শুরুর দিকে বিজিবির একটা দল আইসিইউতে তল্লাশি করে আন্দোলনে আহতদেরকে খুঁজে বার করার চেষ্টা করছিল। তদন্ত কমিটির রিপোর্ট থেকে এটাও জানা যায় যে আন্দোলনে আহত অনেক মানুষ গ্রেফতারের ভয়ে হয় চিকিৎসা নিতে হাসপাতালেই যাননি অথবা চিকিৎসা শেষ হওয়ার আগেই হাসপাতাল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একইভাবে গ্রেফতারের পর যে মানুষকে মারধর, অত্যাচার করা হয় এবং মানবেতর কন্ডিশনে রাখা হয় সেটা কারোই অজানা নয়। এরকম আরো কয়েকটা ব্যাপার প্রতিবেদনে আছে, কিন্তু অত বিস্তারিত আলোচনা করছি না। যেমন ইন্টারনেট শাটডাউন। প্রতিবেদনে দেখানো হয়েছে এই শাটডাউন সরকারের পক্ষ থেকেই করা হয়েছে, যেটা এখন মোটামুটি সর্বজন বিদিত। 2 নম্বর হচ্ছে র্যাবের হেলিকপ্টার। প্রতিবেদনে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস শেল ছোড়ার প্রমাণ পাওয়া গিয়েছে। 3 নম্বর সাংবাদিকদের উদ্দেশ্যে সহিংসতা। 5 আগস্ট পর্যন্ত কমপক্ষে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং প্রায় 200-র মতো আহত হয়েছেন। 4 নম্বর হলো শিশু কিশোরদের প্রতি সহিংসতা। আপনারা নিশ্চয়ই জানেন জুলাই আন্দোলনের অংশ নেওয়া অনেকের বয়স ছিল 18-র কম এবং তারাও পুলিশের এই হত্যাকাণ্ড এবং টর্চারের হাত থেকে রেহাই পাননি। এই সিরিজের 3য় পর্বে আমরা বলছিলাম যে আন্দোলনে নিহতদের 12 থেকে 13% ছিল শিশু, মানে তাদের বয়স 17 কিংবা তার কম।
তার মানে জুলাই আন্দোলনে শখানেক শিশু কিশোর মারা গিয়েছে। আর একটু আগেই উল্লেখ করলাম 63 জন শিশুকে গ্রেফতার করা হয়েছিল। যে ব্যাপারটা একটু আলাদা করে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে জুলাই আন্দোলনে নারীর ওপর সংঘটিত সহিংসতা। জুলাই আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত নারীদের জোরালো অংশগ্রহণ ছিল এবং তারাও নিহত হয়েছেন, আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের হাতে এই নারীদের যৌন সহিংসতার শিকার হওয়ার বেশ কিছু ঘটনা এই তদন্ত কমিটি ভেরিফাই করেছেন। এই সহিংসতার বিস্তারিত বিবরণ দেওয়া আমার পক্ষে এই ভিডিওতে সম্ভব নয়, কিন্তু আপনারা চাইলে এই প্রতিবেদনের 202 এবং 203 নম্বর অনুচ্ছেদটা পড়ে দেখতে পারেন। এই সিরিজের পরের পর্বে আমরা আলোচনা করব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে। সেটা হচ্ছে জুলাই আগস্টে এই ব্যাপক হারে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের দায় কার। আশা করি সাথে থাকবেন।